বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্য বিধানসভায় 2019-20 অর্থবছরের করবিহীন বাজেট পেশ করলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণুদেব বর্মন। ত্রিপুরা রাজ্য বিধানসভায় 2019-20 অর্থবছরের বাজেট পেশ করলেন ত্রিপুরা রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা অর্থ দপ্তরের মন্ত্রী জিষ্ণুদেব বর্মন। সোমবার এই বাজেট পেশ করেন তিনি। দ্বিতীয়বারও বিজেপি আইপিএফটি সরকার ঘাটতিহীন বাজেট পেশ করল। 2019-20 অর্থবছরের আয় ও ব্যয় ধরা হয়েছে 17,530.46 কোটি রুপি। আর্থিক খাতে ব্যয় ধরা হয়েছে 4,006.16 কোটি রুপি, শিক্ষা খাতে 3,742.82 কোটি রুপি, পূর্ত খাতে 1,524.72 কোটি রুপি, গৃহ মন্ত্রণালয় খাতে 1,518.47 কোটি রুপি, কৃষি খাতে 1,004.15 কোটি রুপি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ খাতে 964.45 কোটি রুপি, জনজাতি কল্যাণ খাতে 458.34 কোটি রুপি, অর্থ খাতে 233.7 কোটি রুপি, পরিকল্পনা খাতে 33.68 কোটি রুপি, বিদ্যুৎ উন্নয়ন খাতে 28.42 কোটি রুপি এবং অন্যান্য খাতে 1,931.64 কোটি রুপি বরাদ্দ করা হয়েছে। সালের বাজেট পেশ করতে যাচ্ছি। মাননীয় উপাধ্যক্ষ মহোদয়, রাজ্যের জনগণের বিপুল আশীর্বাদ ও উৎসাহ নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্বে বিজেপি আইপিএফটি সরকার 11 মাস ধরে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সবকা সাথ সবকা বিকাশ সেই দিশাকে পাথেয় করে আমরা রাজ্যের মানুষের সামগ্রিক উন্নয়নে আন্তরিক পদক্ষেপ গ্রহণ করছি, যাতে ত্রিপুরা লজিস্টিক হাব হিসাবে হাইওয়ে রেলওয়ে মডেলকে অনুসরণ করে উন্নয়ন পথে গিয়ে যেতে পারে। सबके साथ सबके विकास, कलेक्टिव एक्शन फॉर ইনক্লুসিভ গ্রোথ, সমাজের সব শ্রেণীর যেমন উন্নতি হয়। পিএম কিষাণ পরিকল্পনার কমপক্ষে 5 লাখ কৃষক পরিবারের উপকৃত হবে। নাবার থেকে নিচে যায়নি, গাভী গরু দেওয়া, ত্রিপুরাতে একটা দুধের একটা শর্টেজ, সেটাকে কীভাবে পূরণ করা যায় মিলে জায়গা দিয়ে আঙুলের মতন মিনি স্কেলে করা, এটা নতুন একটা জায়গা তো আপনারা জানেন, জায়গাটা শুরু হচ্ছে। 2019-20 অর্থ বছরে নার্সিং, প্যারামেডিক্যাল, বিএড এবং অন্যান্য কোর্সের 340 জন ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা দেওয়া, সেটাও করেছি আমরা। আর একটা বড় কথা হলো একলব্য স্কুল খোলা। আগে বলছি আমার 24টা হবে, 24টা একলব্য স্কুল হবে। 4টা ছিল, 24টা হবে। সেটা খুবই বড় পদক্ষেপ, কারণ এই সরকার বিশ্বাস করে যে জনজাতিদের এডুকেশনের মাধ্যমে ইম্পাওয়ারমেন্ট। অনেকজন আরো স্লোগান দিচ্ছে পয়লা কি দ্বিতীয় কি, আমি এখানে বলতে চাই না। আমাদের জনজাতি ভাইদের জন্য অনেক স্লোগান চলছে, পয়লা কি হবে দ্বিতীয় কি হবে। আমি তো বলি ইংলিশে, জনজাতিদের জন্য স্লোগান এটা হওয়া উচিত, এডুকেট, ইম্পাওয়ার অ্যান্ড ইউনাইট। যদি আমরা জনজাতি ভাই বোনদেরকে সঠিক পথে নিয়ে যেতে চাই, স্লোগান হওয়া উচিত এডুকেট, ইম্পাওয়ার অ্যান্ড ইউনাইট। জিষ্ণুদেব বর্মন বলেন, এই বাজেটে রাজ্যের সাধারণ মানুষের অবস্থার উন্নতির উপর গুরুত্বারোপ করা হয়েছে। এজন্য নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। কৃষকদের আর্থিক অবস্থার উন্নতির জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে গরু পালন, হাঁস পালন ও মাছ চাষের জন্য আর্থিক সহায়তা দেবে সরকার। কৃষকদের মধ্যে প্রযুক্তিগত জ্ঞান বাড়াতে বর্তমানে 13টি কৃষি বিকাশ কেন্দ্র চালু করা হয়েছে। পরবর্তী সময় আরও এমন কেন্দ্র চালু করা হবে। অটল জলধারা প্রকল্পের মাধ্যমে আগামী 3 বছরের মধ্যে প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। সামাজিক ভাতা 700 রুপি থেকে বাড়িয়ে 1000 রুপি করা হয়েছে। শিক্ষাক্ষেত্রেও এই বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। নবম শ্রেণীর 30,000 ছাত্রীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হবে। স্নাতক পর্যায়ে পড়াশোনা সম্পূর্ণকারী ছাত্রছাত্রীদের সরকারের তরফ থেকে বিনামূল্যে স্মার্টফোন দেওয়া হবে। নার্সিং, প্যারামেডিক্যাল ও বিএড কোর্সের 340 জন ছাত্রছাত্রীকে আর্থিক সহায়তা দেওয়া হবে। শিক্ষক প্রশিক্ষণ কোর্স করার জন্য 5,000 তরুণ তরুণীকে সরকার ব্যাংক ঋণ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবে। ইত্যাদি বিষয় এই বাজেটে রাখা হয়েছে বলেও জানান জিষ্ণুদেব বর্মন। তৈরি করেছে এবং এক নির্ভর যাত্রী
ই রিক্সা, ই কার্ডের জন্য নীতি তৈরি করা হয়েছে। যাত্রী ও পর্যটকদের সুবিধার্থে মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট থেকে প্রিপেড অটো ও মাতাবাড়ি পর্যন্ত ভলভো বাস পরিষেবা চালু করা হয়েছে। সড়ক নিরাপত্তা ব্যবস্থার সম্প্রসারণের লক্ষ্যে বিগত বাজেট ভাষণ দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী রোড সেফটি ফান্ড এর মাধ্যমে প্রয়োজনীয় অর্থ প্রদান করা হচ্ছে। প্রশাসনকে জনসাধারণের আরো কাছে নিয়ে যেতে 2019 সালের 23 জানুয়ারি তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী বাহন অনলাইন নামে একটি নতুন আইটি প্ল্যাটফর্ম চালু করেন। এই একটি মাত্র প্ল্যাটফর্মের মাধ্যমে জনসাধারণের কাছে পরিবহন সংক্রান্ত 18টি পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে। এই 18টি পরিষেবার মধ্যে গাড়ির ট্যাক্স, রোড ট্যাক্স। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার রাজভবন অভিযানে সামিল হয় প্রদেশ কংগ্রেস। কৃষক ও যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবি নিয়ে এদিন রাজভবন অভিযানে যায় প্রদেশ কংগ্রেস। সোমবার রাজভবন অভিযানে সামিল হয় প্রদেশ কংগ্রেস। কৃষক ও যুবকদের স্বার্থ সংশ্লিষ্ট 3 দফা দাবি নিয়ে এদিন রাজভবন অভিযানে যায় প্রদেশ কংগ্রেস। অভিযানে নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিত সিনহা এবং কার্যকারী সভাপতি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন। তাছাড়া এই অভিযানে উপস্থিত ছিলেন কিষাণ কংগ্রেসের সর্বভারতীয় চেয়ারম্যান নানা পাটোলি এবং আদিবাসী কংগ্রেসের সর্বভারতীয় ভাইস চেয়ারম্যান বিলিয়া নায়েক তেজভাত। প্রদেশ কংগ্রেস সভাপতি বিজিত সিনহা এবং কার্যকারী সভাপতি মহারাজ প্রদ্যুৎ কিশোর দেব বর্মন জানান, 3 দফা দাবির স্মারকলিপি রাজ্যপালের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি তুলে দেওয়া হবে। এদিন সকাল 11টায় রাজধানী আগরতলায় ভিন্ন ভিন্ন 3টি স্থান থেকে কৃষকের এই র্যালি শুরু হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সার্কিট হাউস সংলগ্ন স্থানে। सरकार के विरोध में लोगों के गुस्सों को साथ लेकर उनकी आवाज बनकर कांग्रेस को किसान, गरीब, बेरोजगार, आदिवासी, शेड्यूल कास्ट, अल्पसंख्यक की आवाज बनाकर हमारे त्रिपुरा के राजधानी अगरतला में इतने तादाद में लोग यहां पर इकट्ठा करने का काम हमारी त्रिपुरा कांग्रेस की ओर से किया गया कि आपके पास डिग्री है, कोई इंजीनियर हो गए, कोई मेडिकल में गए, आज नौकरी के नाम से जिस तरह से तबाह हमारे युवाओं को किया है, तो युवाओं ने भी उस बात को समझना चाहिए और युवाओं ने भी उस ताकत के साथ घर घर जाकर कांग्रेस का प्रचार कर नरेंद्र मोदी के विरोध में राहुल गांधी जी का विचार, प्रियंका गांधी का विचार हमारे हर घर तक पहुंचाने का काम योग कांग्रेस ने करना चाहिए, क्योंकि इस देश को अगर बचाना है तो कांग्रेस को लाना ये जरूरी हो गया है। हमारा संविधान जो है, जो डॉक्टर बाबा साहब अम्बेडकर ने दिया है, जिसमें हमारे दलित हो, हमारा आदिवासी हो, हमारा ओबीसी हो, उसको न्याय दिया है, हमारा अल्पसंख्यक हो उसमें उसको न्याय दिया है। लेकिन नरेंद्र मोदी, बीजेपी, आरएसएस हमारे देश का संविधान खत्म करने पे तुले हैं। अगर देश का संविधान ही खत्म हो गया तो जैसे आप यहां पर 8-10 किलोमीटर पैदल चलकर आए, आपकी तकलीफ सरकार को बताने आए हैं, तो वो पुलिस को बताएंगे जैसे अंग्रेज करते थे, इनको गोलियां से मार दो, तो वैसा ये पुलिस या आरएसएस और बीजेपी की सुनकर हमारे पे गोली डालेगी, क्योंकि तब डॉक्टर बाबा साहब अम्बेडकर ने दिया हुआ संविधान ही खत्म कर देंगे। और इसलिए मैं आप सब लोगों को यही कहना आया हूं कि ये लड़ाई जो है, जैसे आजादी की लड़ाई हम लोग लड़े थे, हमारे पूर्वजों ने, हमारे आजाद इनके सैनिकों ने हमारे देश को आजादी मिला दी, वैसे आज आजादी की लड़ाई, लोकतंत्र की आजादी की लड़ाई कांग्रेस के हर कार्यकर्ता को लड़ना पड़ेगा। और उस आजादी की लड़ाई में, ये लोकतंत्र की लड़ाई में हम 2019 में हमारे देश के प्रधानमंत्री, हमारे युवा नेता राहुल गांधी को बना के रहेंगे, ये प्रतिज्ञा करके यहां से आप लोगों को जाना है। और मुझे विश्वास है कि त्रिपुरा की जनता, 2 सांसद जो त्रिपुरा से जाते हैं, ये दोनों सांसद कांग्रेस के चुन के जाएंगे, ऐसा विश्वास मैं यहां से जता के जाता हूं। राहुल गांधी जी को जब मैं मिलूंगा, हमारा वर्किंग कमेटी 28 तारीख को अहमदाबाद में, मैं राहुल गांधी जी को विश्वास दिलाऊंगा, प्रियंका गांधी जी को विश्वास दिलाऊंगा, हमारी नेता सोनिया गांधी को विश्वास दूंगा कि मैं
त्रिपुरा की जनता से विश्वास लेके आया हूं और दोनों सांसद कांग्रेस के चुन के देंगे, ऐसा विश्वास मुझे यहां से मिला है। भाई मित्रों, मैं आप लोगों को इतना ही बताना चाहता हूं, इन लोगों से हम मांगेंगे तो ये कुछ हमको देंगे नहीं। कांग्रेस से हमें दे सकती है, राहुल गांधी जी भी दे सकते हैं, प्रियंका गांधी हमारे अधिकार हमको दे सकती है, और इसलिए सरकार बदलना यही हमारा काम है और सरकार हम बदल देंगे। तो आपको जो चाहिए वो देने की ताकत राहुल गांधी जी में है, यही विश्वास देने के लिए मैं यहाँ पे आया हूँ। राहुल गांधी जी ने मुझे कहा कि आप जाइए, उस सभा में जाइए और मेरे तरफ से त्रिपुरा की जनता को बताइए कि कांग्रेस की भूमिका गरीबों के साथ है, कांग्रेस की भूमिका किसान के साथ है, कांग्रेस की भूमिका युवाओं के साथ है, कांग्रेस की भूमिका अल्पसंख्यक के साथ है। और ये भूमिका लेके मैं यहाँ पर आया हूँ। मुझे बहुत खुशी हुई कि आप इतनी तादाद में और विशेष करके हमारी এই র্যালিতে প্রচুর সংখ্যক কৃষক ভাইয়েরা অংশ নেন। এদিন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানান, গোটা দেশেই কৃষকদের অবস্থা খুবই শোচনীয়। রাজস্থান, ছত্তিশগড়ে দুদিনের মধ্যে কংগ্রেস কৃষকের ঋণ মুকুব করে দিয়েছে। বিজেপি সরকারকেও একইভাবে সমগ্র ভারতের কৃষকদের ঋণ মুকুব করে দিতে হবে। कार्यकारी सभापति महाराज प्रद्युत किशोर देवबर्मन जानान, त्रिपुरा में एक ऐसा माहौल बन रहा है कि सबको लगता है कि जो वादा ये भाजपा सरकार ने किया था जब वो पावर में आए थे 3 मार्च को, वो पूरा हुआ नहीं है। यहाँ में एक आक्रोश है और इसको दिखाने के लिए कांग्रेस पार्टी ने और हमारे पीसीसी प्रेसिडेंट बिरजी सिन्हा ने ये आंदोलन का शुरुआत किया है, 1 डे मास रैली के लिए। और इसमें हम सब एक हैं, क्योंकि अगर आप पहाड़ में जाएंगे तो कुछ और प्रॉब्लम है, शहर में कुछ और प्रॉब्लम है, लेकिन प्रॉब्लम जो भी है त्रिपुरा में प्रॉब्लम है और यहाँ में बहुत फ्रस्ट्रेशन है। तो इसको हाईलाइट करने के लिए आज यहाँ में ये प्रोग्राम हो रहा है। क्या लग रहा है लोकसभा इलेक्शन को लेकर, क्या लग रहा है? क्या देखिए, लोकसभा का इलेक्शन तो एक कमेटी बैठ के डिसाइड करेगी, इलेक्शन कमेटी का, लेकिन हर आंदोलन आप लोकसभा से नहीं जोड़ सकते। अगर किसान को आज प्रॉब्लम है तो उसको आप चुनाव से नहीं जोड़ सकते। अगर सीएबी में कुछ प्रॉब्लम है तो आप उसको चुनाव में नहीं जोड़ सकते। आज जो ये सरकार दिल्ली में कर रही है ये देश के खिलाफ है, और इसको अगर हम हर चीज़ को अगर हम इलेक्शन से जोड़ेंगे तो आदमी हमें विश्वास नहीं करेगा। हमको लगता है कि कभी कभी इलेक्शन को नहीं सामने मद्देनजर रख के अगर लोगों के बारे में बात करें, जैसा आज हो रहा है, वो ज़्यादा अच्छा रहेगा हमारे राज्य के लिए और हमारे देश के लिए। त्रिपुरा में कोई त्रिपुरा में पार्टी में कोई इंटरनल है क्या? कौन सी पार्टी में? पार्टी में आप ये सवाल बीजेपी को पूछिए। मुझे लगता है कि इंटरनल प्रॉब्लम बीजेपी में है। आपका क्या? मुझे लगता है कि इंटरनल प्रॉब्लम बीजेपी में है। मुझे नहीं लगता कि इंटरनल प्रॉब्लम कांग्रेस में है। मुझे लगता है कि इंटरनल प्रॉब्लम बीजेपी में है। मुझे नहीं लगता कि इंटरनल प्रॉब्लम कांग्रेस में है। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। প্রয়াত হলেন প্রবীণ নেতা তথা পূর্বতন বামফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্য সুবোধ দাস। সোমবার তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। প্রয়াত হলেন সিপিআইএমের প্রবীণ নেতা, পার্টির ত্রিপুরা রাজ্য কমিটির প্রাক্তন সদস্য এবং রাজ্যের পূর্বতন বামফ্রন্ট মন্ত্রিসভার সদস্য সুবোধ দাস। রবিবার সন্ধ্যায় ৭:২০ নাগাদ জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি গত বেশ কিছুদিন যাবৎ অসুস্থ ছিলেন। গত ৩রা জানুয়ারি সংজ্ঞাহীন অবস্থায় তাকে ধর্মনগর জেলা হাসপাতাল থেকে জিবি হাসপাতালের আইসিইউতে এনে ভর্তি করা হয়েছিল। উচ্চ ডায়াবেটিস রোগে আক্রান্ত সুবোধ দাস অচৈতন্য অবস্থাতেই ছিলেন। এই অবস্থায় কয়েকবার ডায়ালিসিস দেওয়ার পর গত সপ্তাহে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল। ধর্মনগর মহকুমা কমিটি এবং রাজ্য কমিটি থেকে তার চিকিৎসার তত্ত্বাবধান করা হয়েছিল। তিনি অকৃতদার ছিলেন। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। সিপিআইএম গভীর শোক প্রকাশ করে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলন বিকাশে পার্টিকে জনগণের মধ্যে বিস্তার করতে তার অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেছে। কমরেড সুবোধ দাস ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর একজন প্রবীণ নেতা, যিনি ছিলেন পার্টি এবং জনগণ অন্তঃপ্রাণ। তিনি ছাত্র
অবস্থাতেই যখন কৈলাসহর কলেজে পড়তেন 1963 সালে, তখন থেকেই তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন। এবং আপনারা এটা জানেন যে 1964 সালে কমিউনিস্ট পার্টি ভাগ হয়েছিল মতাদর্শ কারণে, এবং সিপিআইএম গঠিত হয়েছিল। তিনি সিপিআইএমে যোগ দেন। তিনি কৈলাসহর থেকে ধর্মনগরেই পাকাপাকি চলে আসেন এবং সেখানে পার্টি সংগঠনকে জনগণের মধ্যে প্রসারিত করতে এবং কৃষক সংগঠনকে শক্তিশালী করতে আত্মনিয়োগ করেন এবং জনগণের মধ্যে কাজ করেই তিনি জননেতা হয়ে ওঠেন এবং দীর্ঘ সময় তিনি আমাদের পার্টির ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদকের দায়িত্ব পালন করেন। 1978 থেকে 2013 সাল পর্যন্ত তিনি পরপর 8 বার এই পানিসাগর বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভায় প্রতিনিধিত্ব করেছেন। এতে বোঝা যায় তার জনপ্রিয়তা। এবং তিনি 1993 সালে তৃতীয় বামফ্রন্ট সরকারের পঞ্চায়েত মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি 1978 থেকে 2013 সাল পর্যন্ত আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন। পরে অসুস্থতার জন্য তিনি অব্যাহতি নেন এবং দীর্ঘদিন আমন্ত্রিত সদস্য ছিলেন রাজ্য কমিটির। তো এরকম একজন নেতা যিনি সব কিছু সময়ে জনগণের দুঃখ দুর্দশা, তাদের যে জীবন যন্ত্রণা, সেগুলো নিয়ে তিনি লড়াই করেছেন। এবং এমন একটা সময়ে যখন ত্রিপুরায় একটা শোষক শ্রেণীর সরকার যে কোনোভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং ক্রমাগত এখানে ফ্যাসিস্ট সুলভ সন্ত্রাস চালিয়ে যাচ্ছে, এই অবস্থাতে তার জীবনাবসান নিশ্চয়ই এটা একটা আমাদের রাজ্যের গণ আন্দোলনের, বামপন্থী আন্দোলনের এবং পার্টির ক্ষতি। তো সেটা আমরা সবাই মিলে এই যে আমাদের যে লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধার, আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা এবং মানুষের অধিকার আদায়ের যে লড়াই, সে লড়াইয়ের মধ্য দিয়ে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাবো। তার মৃত্যু হলে বয়স কত ছিল এবং পরিবার? তার বয়স হয়েছিল 74 বছর। তিনি বিয়ে করেননি, পার্টি নিয়েই ব্যস্ত ছিলেন। তার পরিবারের অন্যান্য সদস্যরা আছেন, তার ভাইপো এবং অন্যান্য। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রয়াত প্রাক্তন মন্ত্রী সুবোধ দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিনের বিধায়ক সুবোধ দাসের প্রয়াণে রাজ্য একজন সজ্জন জনদরদী নেতাকে হারালো। অকৃতদার সুবোধ দাস ছিলেন গণতান্ত্রিক রীতিনীতির উপর বিশ্বাসী একজন নিষ্ঠাবান ব্যক্তিত্ব। মুখ্যমন্ত্রী শোক সন্তপ্ত পরিজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন। সোমবার সকালে 10টায় তার মরদেহ ত্রিপুরা বিধানসভায় এবং সেখান থেকে রাজ্য সচিবালয়ে নিয়ে যাওয়া হয়। সকাল 10:45 নাগাদ মরদেহ সিপিআইএম রাজ্য দপ্তরে আনা হয়েছিল। পরে রাজ্য দপ্তর থেকে মরদেহ ধর্মনগর নিয়ে যাওয়া হয়। সোমবার রাজ্য দপ্তর সহ সমগ্র ত্রিপুরায় পার্টি অফিসগুলিতে রক্ত পতাকা অর্ধনির্মিত রাখবে সিপিআইএম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাধববাড়ি কাণ্ডের তদন্তের রিপোর্ট চলতি বিধানসভা অধিবেশনে পেশ করবে রাজ্য সরকার। বিধানসভায় একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। মাধববাড়ি কাণ্ডের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত শেষ হয়েছে। তদন্ত শেষে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা করেন তদন্তকারী টিম। তদন্তকারী টিমের দেওয়া রিপোর্ট চলতি বিধানসভা অধিবেশনেই মাধববাড়ি কাণ্ডের তদন্তের রিপোর্ট পেশ করবেন রাজ্য সরকার। সোমবার বিধানসভায় জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। চলছে এবং এই সেশনে আমি তার স্টেটমেন্ট হাউসে রাখবো এবং ত্রিপুরার মানুষের সঙ্গে ন্যায় হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে দিবাচন্দ্র রামপুর মহোদয় যে বিষয়টা উঠিয়েছেন 5 ডিসেম্বর যে জনপ্রিয় যুবকের বিষয়ে উনি দপ্তরকে
উল্লেখ্য, গত 8 জানুয়ারি জিরানিয়ার মাধববাড়িতে আইপিএফটির অবরোধকে ঘিরে এলাকার উত্তেজনা সৃষ্টি হয়েছিল। এই অবরোধে ঘিরে পুলিশ এবং আইপিএফটি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। সংঘর্ষে এলাকায় উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শূন্যে গুলি ছুড়েছিল। তাছাড়া কাঁদানে গ্যাসও ছেড়েছিল পুলিশ। পরিস্থিতি যখন ক্রমশ অগ্নিগর্ভ হয়ে যাচ্ছিল, তখন পুলিশ আইপিএফটি কর্মীদের উপর লাঠিচার্জ করে। এতে 6 জন আহত হয়েছিল। পরবর্তী সময়ে এই ঘটনার তদন্তের দাবি তুলে বিরোধীরা। পরে রাজ্য সরকার মাধববাড়ি কাণ্ডের ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দিয়েছিল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করল এক কলেজ পড়ুয়া ছাত্রী। ঘটনা কদমতলা থানাধীন টুলগাঁও এলাকায়। ফাঁসিতে ঝুলে আত্মহত্যা এক কলেজ পড়ুয়া ছাত্রীর। ঘটনা কদমতলা থানাধীন টুলগাঁও এলাকার পশ্চিম ইচাই লালছড়া গ্রামের 4 নং ওয়ার্ডে। মৃতের নাম রিম্পি নাথ, পিতা অরুণচন্দ্র নাথ। ঘটনার বিবরণে প্রকাশ, সোমবার দুপুর 12টা নাগাদ নিজ বাড়ির গোয়াল ঘরে উড়না দিয়ে আত্মহত্যা করে যুবতীটি। ঘটনাস্থলে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান এটা আত্মহত্যাই। তবে ঠিক কী কারণে রিম্পি আত্মহত্যা করেছে তার কারণ এখনও জানা যায়নি। রিম্পির ছোট আরও 2টো বোন আছে। সে পরিবারের বড়। ধর্মনগর ডিগ্রি কলেজের 3য় বর্ষের শেষ সেমিস্টারের ছাত্রী ছিল সে। গোটা গ্রামে এখন সুখের ছায়া বইছে। এদিকে দীর্ঘদিন ধরে সেই অসুস্থতার কারণে শারীরিক ও অনেকটা মানসিক অবসাদে ভুগছিল। বহিরাজ্যে চিকিৎসার জন্য একাধিকবার যায় সে। তবে এলাকাবাসীর অনুমান হয়তো সে কারণেই হতে পারে। মানে অসুস্থতার কারণে পরীক্ষা দিতে পারছেন ধর্মনগর কলেজে। ধর্মনগর কলেজে তো দেখতে গেছি আমরা সুস্থ হয়। 11টার সময় আমরা খাজো গেছি, তাই বাবাও খাজো গেছে, আমার সাথে খাজো গেছে। যাওয়ার পরে আমরা খাজো যাওয়ার পরে ফোন গেছে এইরকম ঘটনা। তারপরে তো আবার পরে তো দেখি এরকম। মানে অনুমানিক কটার সময় ঘটনা করছে? 12:30টার পরে হইব। কি কারণে হইতে পারে জানা আছে? না না না, এটা তো কোনো ঘটনাও নেই। না না না, সকালবেলা রান্না করে তাই বাবারে খাওয়ানো দিয়া এর বাবা খাজো গেছে। আজকে কয়েকদিন ধরে অসুস্থ, তাই ওটাও মানে জ্বর আপ ডাউন করে। আর মাকুন্দা তাই বাবা লইয়া গেছে কিছু 1 সপ্তাহ আগে। ডাক্তারের করার পরে দুর্বল, ওষুধ দিয়া দিছে। তাই ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এবং ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচারাল মার্কেটিংয়ের যৌথ উদ্যোগে 2 দিনব্যাপী 2টি কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা প্রেস ক্লাবে। রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর ও ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিংয়ের যৌথ উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে 2 দিনব্যাপী 2টি কর্মশালার সূচনা হয়। এই 2টি কর্মশালার মধ্যে একটি প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক, যাতে কৃষি, উদ্যান, মৎস্য, পশুপালন, জৈব বৈচিত্র্য, চা পর্ষদের আধিকারিক সহ বিভিন্ন কলেজের অধ্যাপকগণ অংশগ্রহণ করেন এবং অন্য আরেকটি কর্মশালায় কৃষকগণ অংশগ্রহণ করেন, যার বিষয় ছিল কৃষক উৎপাদন সংস্থার মাধ্যমে স্বনির্ভর। এই 2টি কর্মশালার উদ্বোধন করেন দপ্তরের বিশেষ সচিব শৈলেন্দ্র সিং। এছাড়া উপস্থিত ছিলেন নিয়াম থেকে আগত উপ অধিকর্তা ডক্টর সুচি মাথুর, বায়োটেকনোলজি দপ্তরের অধিকর্তা অনিমেষ দাস ও সিনিয়র সায়েন্টিফিক অফিসার অঞ্জন সেনগুপ্ত সহ দপ্তরের অন্যান্য আধিকারিকগণ। বর্তমানে কৃষি বিষয়ক প্রকল্প তৈরি ও তার সঠিক বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং এই ধরনের প্রশিক্ষণের মাধ্যমে সম্যক জ্ঞান অত্যন্ত প্রয়োজন বলে মনে করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। অপরদিকে কৃষকদের নিজেদের উৎপাদন সঠিকভাবে বাজারজাত করার মাধ্যমে অধিক আয় হতে পারে এবং এক্ষেত্রে ফরে বা মিডলম্যানের আধিপত্য হ্রাস পাবে। নিয়মাবলী এবং উৎপাদিত ফসল বাজারজাতকরণের বিভিন্ন পন্থা ও পরিকল্পনা বিষয়ক 2টি বই কৃষকের হাতে তুলে দেওয়া হয়। এই 2টি কর্মশালা 25 থেকে 26 ফেব্রুয়ারি এই 2 দিনব্যাপী চলবে। এই 2টি কর্মশালার উদ্বোধনী পর্বে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন বায়োটেকনোলজি দপ্তরের প্রকল্প আধিকারিক দারসু চাকমা। মূলত রাজ্যের বায়োটেকনোলজি দপ্তর এবং ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং জয়পুরের উদ্যোগে আমরা 2টি কর্মশালার আয়োজন একই সঙ্গে করেছি। প্রথম কর্মশালাটি হচ্ছে গিয়ে প্রজেক্ট প্রিপারেশন, মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন। এটা হচ্ছে গিয়ে আমাদের রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে, যার উদ্দেশ্য হচ্ছে যে আমরা কিভাবে প্রজেক্ট তৈরি করব, তার মনিটর কিভাবে করব এবং তার কিভাবে ইভ্যালুয়েশন করব, এই সমস্তগুলোর উপরে একটা 2 দিনের সেমিনার। এতে আমাদের যারা আধিকারিকরা রয়েছেন ওনারা জানতে পারবেন যে ভবিষ্যতে কিভাবে প্রজেক্ট তৈরি করতে হয় এবং তা কিভাবে পরবর্তীতে সাবমিট করে তার অ্যাপ্রুভাল পাওয়া যায়। দ্বিতীয় যে কর্মসূচি রয়েছে সেটা হচ্ছে গিয়ে কৃষকদের নিয়ে। এটা আলাদা একটা প্রশিক্ষণ শিবির, এটাও 2 দিনের প্রশিক্ষণ শিবির। এটা মূলত হচ্ছে গিয়ে প্রমোটিং এন্টারপ্রেনারশিপ থ্রু এফপিওস, অর্থাৎ ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন। কৃষক উৎপাদক সংস্থাগুলোকে
সশক্তিকরণ করা এবং তাদের মধ্যে এই ব্যবস্থাপনা তৈরি করা যাতে তারা মিডলম্যানদের ছাড়া, অর্থাৎ ফরেদের ছাড়া নিজেরা নিজেদের তৈরি যে প্রডিউস আছে সেগুলোকে যাতে সঠিকভাবে এবং সঠিক দামে বাজারজাতকরণ করতে পারে। এক্ষেত্রে আমি বলি যে আজকে যারা এখানে অংশগ্রহণ করছে সেটা জৈব প্রযুক্তি অধিকারের উদ্যোগে যে প্রথম বায়োভিলেজ প্রকল্প ব্রজেন্দ্রনগর বায়োভিলেজ, সেই বায়োভিলেজের কৃষকরা অংশগ্রহণ করেছেন। সেই বায়োভিলেজের আমাদের যারা বেনিফিশিয়ারি ওনারা অংশগ্রহণ করেছেন। এই বেনিফিশিয়ারিরা ইতিমধ্যেই চাষের জন্য জৈব সার, জৈব কীটনাশক স্প্রেয়ার, মাশরুম, তারপর বায়োগ্যাস ইউনিট, তারপর মৌমাছির বাক্স এবং এনার্জি সেভিং ইলেকট্রনিক গেজেট পেয়েছেন। এবার ওরা যে মাশরুম তৈরি করছে, ওরা যে জৈব সার দ্বারা যে সবজি উৎপাদন করছে, সেগুলো সঠিক বাজারজাতকরণ কিভাবে করা যায় সেই সম্বন্ধেই এই দুদিনের প্রশিক্ষণ শিবির। একই সঙ্গে আমরা দুটো বই ভারত সরকারের ন্যাশনাল ইনস্টিটিউট অফ এগ্রিকালচার মার্কেটিং থেকে দুটো বইয়ের আমরা ট্রান্সলেশন বা বাংলা করেছি, সেগুলো তাদের হাতে আমরা তুলে দিয়েছি যাতে সেগুলো দেখেও তারা বাজারজাতকরণের সম্বন্ধে একটা ধারণা পায়। আপনার নামটা স্যার? আমার নাম অঞ্জন সেনগুপ্ত, আমি সিনিয়র সায়েন্টিফিক অফিসার, ডাইরেক্টরেট অফ বায়োটেকনোলজি। রিপোর্ট খবর ত্রিপুরা। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের অন্যান্য বিমানবন্দরের সাথে সাথে আগরতলা বিমানবন্দরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। দেশের অন্যান্য বিমানবন্দরের সাথে সাথে আগরতলা বিমানবন্দরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সম্প্রতি 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সন্ত্রাসবাদীদের হামলায় 40 জন সিআরপিএফ জওয়ান শহীদ ঘটনা এবং মুম্বাইয়ের এয়ার ইন্ডিয়ার বিমান অপহরণের হুমকির পর থেকে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের সমস্ত বিমানবন্দরগুলিতে চরম সতর্কতা জারি করা হয়। পাশাপাশি আগরতলা বিমানবন্দর তথা মহারাজ বীর বিক্রম বিমানবন্দরেও কড়া সতর্কতা জারি করা হয়। সাথে সাথে বিমানবন্দরে আসা গাড়িগুলিতেও তল্লাশি চালানো হচ্ছে। যাত্রীদের মালপত্র চেকিং করা নিয়েও চরম সতর্কতা নেওয়া হয়েছে। বীর রিপোর্ট খবর ত্রিপুরা। আবারও দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বরগুড়ার শিব মন্দিরে। ঘটনা কদমতলা থানাধীন বরগুড়ো এলাকায়। গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে বরগুড়ার শিব মন্দিরে। আতঙ্ক স্থানীয় ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। ঘটনার বিবরণে প্রকাশ, উত্তরের কদমতলা থানাধীন বরগুড়ার জাগ্রত শিব মন্দিরে গতরাতে নিশিকুটুম্বের দলের হানা দিয়ে নগদ অর্থসহ স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যায়। রাতের গভীর নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে এ কাণ্ড ঘটায় বলে জানান পূজারী। মন্দিরের অদূরে বসবাস করেন পূজারী ও ওনার সহধর্মিনী। রাতের আধারে নিশিকুটুম্বের দল প্রথমে মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারপর প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থসহ সিলিং ফ্যান, স্বর্ণের তুলসী পাতা ও বেলপাতা এবং শিবের গলার চেন নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে এসে মন্দিরের দরজা ভাঙা দেখে পঞ্চায়েতের প্রধান ও মেম্বারদের খবর দেওয়া হয়। অন্যদিকে কদমতলা থানায়ও খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। অবশ্য এখনও পুলিশ কোনো কিনারা করতে পারছে না। দুইটা তালা সামনে চলে গেছে, তখন তো দেখিতা এরপরে দেখিয়ে প্রধান মেম্বারেরা গ্রামের সবরে ডাকাইছে। প্রশাসন আইতেই বই কেন তারা দেখো পুলিশকে আইসন, পুলিশ আইছিল দাঁড়াও। এরপরে আমরা দাঁড়াইছি, পরে তারা কদমতলা থানার তারা পরিদর্শন করার পরে তারা আইসন। আওয়ার পরে তারা দেখিয়া ফটো উঠাইছেন, তারা সাবিটি নিছেন। আর আমার কাছে চিন্তা কাম কি দিকে নিস না। কত পুরানো এই মন্দিরটা? মন্দিরটা প্রচুর পুরানা। কত বছর? তাই শহর কিনারু। বীর রিপোর্ট খবর ত্রিপুরা।